সূর্য যত বড় আমার আমার অন্তর জ্বালা তুমি অপরূপ অপরূপ ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভালোবাসি রে ভালোবাসি। সালটা 1973। তিনি তখন নবম শ্রেণীর ছাত্র। রেডিওর মাধ্যমে শুনতে পান নতুন গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ার ঘোষণার কথা। এর জন্য লাগবে 25টি গান। তবে মুক্তিযুদ্ধ চলাকালীনই তিনি গান এবং দেশপ্রেমের প্রতি হয়ে পড়েছিলেন আসক্ত। তখন তার মনে হতো যুদ্ধে না যেতে পারলেও গান দিয়েই বিপ্লব করা সম্ভব। শব্দের ভেতর দিয়েই এক নীরব মুক্তিযুদ্ধ। সেই আশা নিয়ে রেডিওতে পাঠিয়েছিলেন 25টি গান। গান পাঠানোর পর দিন থেকে স্থানীয় পোস্ট অফিসে রোজ আসা যাওয়া শুরু হয় তার। কারণ রেডিও থেকে যদি গীতিকার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার উত্তর আসে, আর যদি সেটা তার কাছে না পৌঁছায় সে আশঙ্কায়। তখন যেন কাজ ছিল একটাই, প্রতিদিন ডাক আসার সময় পোস্ট অফিসে হাজিরা দেওয়া। সেটা করতে গিয়ে তিনি জানতে পারেন এলাকায় কার চাকরি হলো, কার প্রেম হলো, কার বিয়ে হলো বা হচ্ছে, কার টাকা এলো, কার আত্মীয় মারা গেল। মানুষের জীবনের বহুমাত্রিক ছোট ছোট ইতিহাস। আলোর ঝলকানি তারার মেলা শুরু হলো, দেখো নতুন খেলা। পাওয়ার্ড বাই ডিপি মিউজিক স্টেশন। এভাবে চলতে চলতে একটা সময় গীতিকার হওয়ার আশায় আশায় তিনি নিজেই বনে গেলেন অঘোষিত পোস্টমাস্টার। অর্থাৎ পোস্টমাস্টার তার উপর দায়িত্ব দিয়ে ছুটি বুক করতেন। এভাবেই চলে যায় টানা 8 বছর, এক দীর্ঘ প্রতীক্ষার অনুশীলন। শেষ পর্যন্ত রেডিও থেকে সেই কাঙ্ক্ষিত চিঠির উত্তর আর আসেনি। এরই মধ্যে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। কিন্তু মনের কোণে লুকিয়ে থাকা গীতিকার হওয়ার স্বপ্নটিকে ঝাপসা হতে দেননি। হতাশ হননি মোটেও, ছাড়েননি হাল। নানাবিধ গান শোনা এবং দেশি বিদেশি সাহিত্য পড়ার পাশাপাশি রাজনীতি, সমাজনীতি, দর্শন ও বিভিন্ন বিষয় নিয়ে করেছেন ব্যাপক ভিত্তিক অধ্যয়ন। পরের গল্পটা 1989 সালের। স্বপ্ন ধরা দেয় তাকে। পরিচয় হয় বিখ্যাত সুর কারুসঙ্গীত পরিচালক শাহ নেওয়াজের সাথে। সুযোগ পান গান করার। প্রস্তুতি চলে জীবনের প্রথম গান রেকর্ডিংয়ের। নির্ঘুম রাত এবং অস্থিরতা তো থাকবেই। অপেক্ষা যেন অস্তিত্বের গভীরে গিয়ে ধাক্কা দিচ্ছে। সুরকারের মতিঝিলের বাসায় চলে যান সকাল সকাল। এত সকালে তাকে দেখে ঘুম ঘুম চোখের শাহ নেওয়াজ বিস্মিত হন। ঘরে নিয়ে বসালেন। ভেতরে চলছে নাস্তা তৈরির কাজ। কিন্তু নাস্তা তার সামনে আসার আগেই বেজে উঠে শাহ নেওয়াজের বাসার ল্যান্ডফোনটি। ফোনের অপর প্রান্তে ছিলেন তৎকালীন সংসদের বিরোধী দলীয় নেতা আসম আব্দুর রব। ভরাট কণ্ঠে তিনি খোঁজ নেন আগন্তুক গীতিকারের। নির্দেশ, জরুরি কাজে এখনই তাকে গুলশানের বাসায় যেতে হবে। এমন নির্দেশে যেন মাথায় বাজ পড়ল স্বপ্নে বিভোর গীতিকারের।
আরজি করা হলো আজ তার প্রথম গানের রেকর্ডিং। তাই আজ না গেলে নয় কি, কিন্তু তাতে কাজ হলো না। পেছনে রেকর্ডিংয়ের দুর্দমনীয় মোহ ফেলে হৃদয় ভাঙা নির্দেশ পালন করতেই হলো তাকে। কারণ গীতিকার তখনও জানতেন না ইতিমধ্যেই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন গ্রামে বসবাস করা তার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মা সখিনা খাতুন। মূলত মায়ের মৃত্যুই তাকে শিখিয়েছে জীবনের ভেতরের জীবনটাকে ঘুরে বের করতে, অস্তিত্বের নীরব শূন্যতা থেকে অর্থ আহরণ করতে। মায়ের কবর দেওয়ার একদিন পরই তারাকান্দা থেকে ঢাকায় ফিরলেন তিনি। বলা চলে সেই গানের টানেই, হয়তো শোককে সৃষ্টিতে রূপান্তরের এক অনিবার্য তাগিদে। ঢাকায় আসার পর শাহনেওয়াজ তাকে বললেন, যথাযথ সময়ে গান দুটি ভালোভাবেই রেকর্ড হয়েছে। 4ই আগস্ট বাংলাদেশ টেলিভিশনে একযোগে প্রচার হবে দুটো গানই। গান দুটিতে কণ্ঠ দিয়েছিলেন খ্যাতিমান কণ্ঠশিল্পী মোহাম্মদ রফিকুল আলম এবং শাম্মী আক্তার। তখন তার কাছে যেন মনে হয়েছিল মায়ের বিনিময়ে তিনি পেয়েছেন এই দুটি গান, যেন এক বেদনাময় সমীকরণ। খবরটা শুনে আবারও গ্রামের বাড়িতে ছুটে যান তিনি, কারণ না গেলে গান প্রচারের খবরটা এলাকার মানুষকে জানাবেন কেমন করে। এটা তো জানানো জরুরি। শিল্পী তো শেষ পর্যন্ত মানুষের কাছেই ফিরে যেতে চায়। গ্রামে গেলেন, বড় মুখ করে গ্রামের প্রায় সবাইকে জানালেনও। অপেক্ষায় থাকলেন 4 আগস্টের, কিন্তু নিজের ঘরে যে টেলিভিশন নেই। চাচাতো ভাইয়ের টিভিটা ঠিক করলেন। এর মধ্যে দুশ্চিন্তাও ঘিরে ধরেছে তাকে, মনে প্রচণ্ড ভয়। সঠিক তারিখ ও সময়ে গান দুটি প্রচার হবে তো? কারণ তিনি তো বাংলাদেশ টেলিভিশনের অ্যানলিস্টেড গীতিকার না। ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতিও উত্তাল। গান প্রচার হলেও যদি নামটা না দেখায়, এক ধরনের অস্তিত্ব স্বীকৃতির সংকট। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আসার কথা সব দুশ্চিন্তা কাটিয়ে যথাসময়ে গান দুটি প্রচার হলো এবং পর্দায় দেখানো হলো নামও। খুশির রোল উঠল গ্রাম জুড়ে। তার ভাষায় এই প্রথম গান লেখার শক্তি পেয়েছেন। মুক্তিযুদ্ধের পর আবারও তার কাছে মনে হলো গান দিয়ে মানুষের মনকে জয় করা যায়। শব্দই হতে পারে মানবিক সংযোগের গভীরতম সেতু। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। তার কিছুদিন পরেই হয়ে যান বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। এরপর 1996 সালে পরিচয় ঘটে বিটিভি ঘরানার কণ্ঠশিল্পী মোখলেসুল ইসলাম নীলুর সঙ্গে। প্রস্তাব পান গান করার, তবে রেডিও কিংবা বিটিভির জন্য নয়, একেবারে নতুন একটি মাধ্যমে। তুমি অপরূপা, অপরূপা, মায়া ভরা যোছনাতেও তুমি অপরূপা। যেই কথা সেই কাজ। চলে গেলেন কাকটাইল মোড়ের একটি স্টুডিওতে। সেখানেই দুজনে 12টি গান রেকর্ড করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর সুর মোকসেদুল ইসলাম নীলুই করেছিলেন। অ্যালবামের নাম ছিল নিও না আমার খবর। ছোট্ট একটি প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ হয়েছিল সেই অ্যালবামটি। মূলত এরপর থেকেই অডিও ইন্ডাস্ট্রিতে তার জয়রথ শুরু হয়। এ জীবন আমারে দিল শুধু ফাঁকি। তারপর থেকেই কাজ করা শুরু করেন দেশের নামকরা সুরকার এবং কণ্ঠশিল্পীদের সঙ্গে।
অ্যালবাম প্রকাশ করতে থাকে দেশের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সোনা গালো দামি গহনা এ পর্যন্ত তার একক কথায় প্রকাশ হয় 18টি গানের অ্যালবাম। পাশাপাশি দ্বৈত, ত্রয়ী এবং মিশ্র অ্যালবামেও গান লিখেছেন সমান তালে। মরমী কণ্ঠশিল্পী ও খ্যাতিমান বাঁশিবাদক বারী সিদ্দিকীর সঙ্গে সর্বোচ্চ গানের মেলবন্ধন ঘটে এই গীতিকবির। জুটি হয়ে তারা কাজ করেছেন শতাধিক গানের। আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্ডারি। এছাড়াও তার কথায় কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেকেই। এ জীবন আমারে প্রকাশ হওয়া গানের সংখ্যা 7 শতাধিক। অডিও অ্যালবামের বাইরে রেডিও, টিভি এবং চলচ্চিত্রেও প্রকাশ হয় 20টির মতো গান। তিনি দেশবরেণ্য ও খ্যাতিমান গীতিকবি শহীদুল্লাহ ফরায়জি। তার গানে আধ্যাত্মবাদ, মরমীবাদ, দর্শন এবং প্রেম বিরহ উঠে এসেছে ভিন্ন মাত্রিক এক নান্দনিকতায়, যেখানে বেদনা ও বোধ একাকার হয়ে যায়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, সোনাদানা দামি গহনা, অপরূপা তুমি অপরূপা, দুচোখ আমার শত্রু হলো কেন দেখলাম তারে, ভাবের দেশে থাকো কন্যা, মনেরই আয়নাতে, প্রাণের চেয়ে বেশি প্রিয়, প্রেমের শরীর ফেলে দেব আগুনে, তোরে না দেখে প্রাণ যেন না যায়। এমন ভালোবাসবো তোমায় স্বর্গ যেন দেখতে আসে, আমার কষ্টের জমিতে একটু ছায়া যদি দিতে, পাপের ঘর খুচরো পয়সা কত আর করব গোপন, আমি ছিলাম মাটির উপর এখন মাটি আমার উপর, এ জীবন আমারে দিল শুধু ফাঁকি, বৈশাখী মেলা ভালোবাসি, বন্ধু ভালো হয়ে যাও, আমি যেন হতে পারি এ মাটির তৃতদাসী। তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা গহিনীর খবরের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অডিও ইন্ডাস্ট্রিকে তো আমরাই করেছি, আবার আমরাই ধ্বংসের পথে নিয়ে গেছি, বাইরের কেউ এসে এটাকে শেষ করেনি। আমি জনম ভর যেতে চাই প্রেম নগর। ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই এখনো বেঁচে আছি। বিদ্যমান বাস্তবতা, প্রযুক্তির উৎকর্ষা, মানুষের জীবনবোধ ইত্যাদিকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা করে এগুতে হবে, নতুবা আমাদের মহৎ ভাবনা, উচ্চতর মূল্যবোধ, দার্শনিক প্রবাহমানতা বাঁচিয়ে রাখতে পারবো না। ছোটবেলায় খুচরো পয়সা জমা করার ছিল নেশা। তার পছন্দের গীতিকবিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান, গাজী মাজাহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান। এই তিনজনের বাইরেও রয়েছেন আরও অনেকেই। নবীন প্রবীণ অনেকের লেখাই পছন্দ তার। তরুণদের মধ্যেও কয়েকজন আছেন যারা খুবই ভালো করছেন। ভালোবাসি রে ভালোবাসি বৈশাখী মেলা ভালোবাসি পরিকল্পনা ফোক, ক্লাসিক, আধুনিক তো করেছেন, কিন্তু কথা সরে এবার এমন এক নান্দনিক রূপান্তর আনতে চান যেখানে শিল্প কেবল বিনোদন নয়, বরং অস্তিত্বের গভীরতর সত্য অনুসন্ধানের এক অনন্ত যাত্রায় পরিণত হবে। মনটা যদি বদল করো স্বর্গের আশা ছেড়ে দেব। 1958 সালের 17 জুলাই ময়মনসিংহ জেলার ফুলপুর তারাকান্দা উপজেলার বকশিমুল গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত গীতিকবি শহীদুল্লাহ ফরায়জি। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা। সোনা গালো দামি গহনা এ জীবন আমারে দিল শুধু ফাঁকি।
কত ভালো হয় দিন মানে তুমি অপরূপা অপরূপা আমার অন্তর্জালা ছোটবেলায় খুচরো পয়সা জমা করার ছিল নেশা তালে রে তালে অঙ্গ তোলে কান্না জলে উঠা তারা বেদনার গল্পে হৃদয় দেয় নাড়া কত খড় পুড়িয়ে হয়েছে প্রদীপ হে যেন রং তুলিরা মৃত্যুদ্বীপ যদি থাকে প্রতিভা ঠেকানোর সাধ্য কার প্রাণে প্রাণে গানে গানে ফিরবে শতবার